বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন অনলাইন স্কুল এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য একটি ক্লাস নিয়ে আসছি। সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমরা এই মুহূর্তে আমার ক্লাস যারা উপভোগ করছো তারা সবাই খাতা কলম এবং বই তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি বই নিয়ে বসে যাও। সপ্তম শ্রেণীর আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ে তোমরা 54 পৃষ্ঠায় যাও। 54 পৃষ্ঠায় আছে পাঠ 27। আমি আজকে তোমাদের জন্য 54 পৃষ্ঠার পাঠ 27 থেকে আলোচনা করব। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ ইনায়েত হোসেন, সহকারী শিক্ষক, করিমাকুন মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়ি প্রিস্কুল। শ্রেণী সপ্তম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় চতুর্থ, পাঠ 27, তারিখ 21/9/2020। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটা উপভোগ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শ্রেণী কার্যক্রম শুরু করছি। দেখো, একটা চিত্র দেখা যাচ্ছে। কেউ একটা হাতে লিখছে, আরেকটা কিবোর্ড দিয়ে লিখছে। একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে টাইপরাইটার মেশিন দিয়ে লিখছে। দেখি, হ্যাঁ, কাগজে কলম দিয়ে লিখছে, টাইপরাইটারে টাইপ করছে এবং কিবোর্ডে টাইপ করছে। এই কাজগুলোকে আমরা কি বলি বন্ধুরা? চিন্তা করো তো, এই কাজগুলোকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো, এই কাজগুলোকে আমরা বলতে পারি ওয়ার্ড প্রসেসিং। হ্যাঁ, মিলিয়ে দেখি। হ্যাঁ, আজকের পাঠের বিষয় তাইলে ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার। আমরা আগেই বলছি যে পাঠ 27 থেকে 54 যাব, এখানে ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই পাঠটা শেষে আমরা কি শিখতে পারবো? দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থী ওয়ার্ড প্রসেসিং এর ধারণা বর্ণনা করতে পারবে। তার মানে এই পাঠটা যদি আমরা শেষ করি তাহলে ওয়ার্ড প্রসেসিং এর সম্পর্কে আমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা আসবে এবং এই ধারণাটা আমরা নিজের নিজ থেকে ব্যক্ত করতে পারবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। 2 নম্বর, সংক্ষেপে বাংলা কিবোর্ডের তৈরি ইতিহাস বর্ণনা করতে পারবে। বাংলা কিবোর্ড কিভাবে তৈরি হইলো এই ইতিহাস সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এবং কিবোর্ডের বিশেষ কি সমূহ চিহ্নিত করতে পারবো। যেহেতু কিবোর্ড ছাড়া টাইপরাইটারে কাজ করা যায় না, কিবোর্ড ছাড়া আমরা ওয়ার্ড প্রসেসিং এর কাজ করতে পারবো না। এই ওয়ার্ড প্রসেসিং এর কাজ করার জন্য আমাদের কি করতে হবে? কিবোর্ড সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বচ্ছ ধারণা ছাড়া, কিবোর্ডের স্বচ্ছ ধারণা ছাড়া আমরা ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা আজকের এই আলোচনায় কিবোর্ড সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেব। 4 নম্বর, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করে বিজয় অব্রকে লিখতে পারবে। আমরা যদি ওয়ার্ড প্রসেসিং এ লিখি তাহলে বিজয় দিয়ে লেখা যাবে, অব্র দিয়েও লেখা যাবে। তাহলে কিভাবে বিজয় দিয়ে লিখবো অথবা কিভাবে অব্র দিয়ে লিখবো এর সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটা চিত্র দেখছি। এই চিত্রটা কিসের? এই চিত্রটাই আমাদের ওয়ার্ড প্রসেসিং এর কাজ করার জন্য এই চিত্রটা আমাদের আসে। ওয়ার্ড প্রসেসর। দেখো, ওয়ার্ড মানে শব্দ আর প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ। তাইলে শব্দ পরিক্রিয়া, ওয়ার্ড প্রসেসর তাহলে বুঝাইলো কি? ওয়ার্ড প্রসেসিং বলতে বুঝাইলো শব্দ পরিক্রিয়া। যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে তোমরা বলো তো, যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। আর ওয়ার্ড মানে শব্দ আর প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ। তাহলে ওয়ার্ড প্রসেসিং মানে শব্দ প্রক্রিয়াকরণ। নিশ্চয়ই তোমাদের হয়েছে।
শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো। হ্যাঁ, ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে প্রথমেই আমাদের প্রয়োজন হয় একটি কিবোর্ড। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে ওয়ার্ড প্রসেস যদি আমাদের লিখতে হয় তাহলে প্রথমে আমাদের একটি কিবোর্ডের প্রয়োজন হয়। ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন একটি কিবোর্ডের। তোমরা বুঝতে পেরেছো, তাহলে ওয়ার্ড প্রসেসর আমার লেখার জন্য আমাদের কি লাগবে? একটা কিবোর্ড। তাহলে কিবোর্ড একটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস, সেটা তোমরা নিশ্চয়ই বুঝছো। কিবোর্ড হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। কিবোর্ড কি? কিবোর্ড হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। বন্ধুরা আবার বলো, কিবোর্ড হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস কোনটি, তখন উত্তর হবে কিবোর্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দুটি চিত্র দেওয়া আছে, একটা মানুষের একটা কিবোর্ডের। তোমরা চিনতে পারছো এই ব্যক্তিটাকে? হ্যাঁ, তোমরা সঠিক চিনতে পেরেছো, মুনির চৌধুরী। এই মুনির চৌধুরী এই কিবোর্ড প্রথম লেআউট তৈরি করেন। মুনির ইউনিকোড কিবোর্ড লেআউট, এই মুনির চৌধুরীর যে কিবোর্ড লেআউট তৈরি করেন সেটা হলো মুনির ইউনিকোড কিবোর্ড লেআউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী 1965 সালে সর্বপ্রথম বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞান সম্মত কিবোর্ড লেআউট তৈরি করেন। বলতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন এই শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী 1965 সালে সর্বপ্রথম বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করেন। এখানে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে কখন বাংলা টাইপরাইটারের জন্য সর্বপ্রথম কিবোর্ড লেআউট তৈরি করা হয়, তখন উত্তরটা তোমাদের দাঁড়াবে 1965 সালে। বলতো কখন? আর যদি কে বলা হয় তাহলে শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী। তাহলে শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী কোন বিভাগের অধ্যাপক ছিলেন? বাংলা বিভাগের। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা, এদিকেই তোমাদের প্রশ্নগুলো থাকবে। 1971 সালে স্বাধীনতা বিরোধী আলবদর বাহিনী মুনির চৌধুরীকে হত্যা করেছিল। 1971 সালের স্বাধীনতা বিরোধী আলবদর বাহিনী মুনির চৌধুরীকে হত্যা করেছে। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে কোন বাহিনী মুনির চৌধুরীকে হত্যা করেছিল, তাহলে উত্তর হবে কি? আলবদর বাহিনী। যদি বলা হয় কখন মুনির চৌধুরীকে বা কত সালে মুনির চৌধুরীকে হত্যা করা হয়, তখন উত্তর হবে 1971 সালে। নিশ্চয়ই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে। পরবর্তী সময়ে এই কিবোর্ড লেআউট কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়। বিজয় প্রশিক্ষা শব্দ পরিবর্তন লেখনী প্রভৃতি প্রথম সারিতে ছিল। খেয়াল করো বিজয় লেআউটের চিত্র। বিভিন্ন সফটওয়্যারের সাথে সংগতিপূর্ণ হয় বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা একটা লেআউট দেখতে পেয়েছো, এবং চিন্তা করে দেখো তো এই লেআউটটা কিসের? হ্যাঁ সঠিক, তোমরা সঠিক উত্তর দিতে পারছো। এটা তোমাদের পাঠ্য বইয়ের 55 পৃষ্ঠায় আছে। এটা হলো বিজয় কিবোর্ড লেআউট। বিজয় কিবোর্ড লেআউট এটা তোমাদের পাঠ্য বইয়ের কত পৃষ্ঠায় আছে? 55 পৃষ্ঠায় আছে। তোমরা যদি সুন্দর করে তোমার পাঠটা পড়ো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর এবং এই আজকের ক্লাসটা আমার সার্থকভাবে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। এ পর্যায়ে তোমাদের একটা একক কাজ দেই আমি। খেয়াল করো, আমাদের দেশে ব্যবহৃত কয়েকটি কিবোর্ড লেআউটের নাম লিখো। আমাদের দেশে যেসব কিবোর্ড লেআউট গুলো আছে বা যেসব কিবোর্ড দিয়ে আমরা লিখি এর কয়েকটি কিবোর্ডের নাম তোমরা নিশ্চয়ই তোমরা এই কাজগুলো করতে পারবে।
খেয়াল করো বন্ধুরা, দেখো 2000 সালের পর থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে। প্রয়োজনীয়তা দেখাতে বাংলার ওয়েব পেজ তৈরি করা। কখন? 2000 সালের পর থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং প্রয়োজনীয়তা দেখাতে বাংলা ওয়েব পেজ তৈরি করার। তার মানে ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে এবং বাংলারও গুরুত্ব বাড়ছে। বাংলা এই ইন্টারনেটে তোমার কিভাবে লেখা যায়, বাংলারও গুরুত্ব বাড়ছে। অগ্র কিবোর্ডের মেনুতে ক্লিক করে বিভিন্ন সাব মেনুর সাথে পরিচিত হই। এইখানে যে প্রতীকটা তোমরা যারা কম্পিউটার ইউজ করো তোমরা দেখছো, এই অগ্র কিবোর্ডের লেআউট উপরে থাকে। এখানে দেখো বিভিন্ন মেনু আছে। এখানে ক্লিক করে আমরা বাংলা, ইংরেজি আছে, আমরা ক্লিক করে বাংলা হয়ে যাবে। বন্ধুরা দেখো তো এটা কোন কিবোর্ডের লেআউট, একটু চিন্তা করো। হ্যাঁ, সঠিক উত্তরই তোমরা দিতে পারছো। এটা তোমার 55 পৃষ্ঠার অগ্র কিবোর্ড লেআউট অথবা ফোনেটিক অগ্র কিবোর্ড লেআউট। তো উচ্চারণ ভিত্তিক ফোনেটিক কিবোর্ড সমূহ দেখো, এখানে বিভিন্ন কি গুলো দেওয়া আছে। দেখো ক হয় কিতে, কেতে ক, কেইছে খ, জিতে ঘ, জিছে ঘ। এভাবে এই লেআউটটা যদি তোমরা মুখস্থ করো তাহলে নিশ্চয়ই তোমরা বাংলায় লিখতে পারবে। উচ্চারণ করবে ইংলিশে, তুমি লেখা হবে বাংলায়। 2007 সালে বিনামূল্যে ইউনিকোড সফটওয়্যার অগ্র প্রবর্তিত হয়। এটি উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপ ব্যবস্থা। এটি তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয়। এটি তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমার সাথে তোমরা সবাই বলো একটু, 2007 সালের বিনামূল্যের ইউনিকোড সফটওয়্যার অগ্র প্রবর্তিত হয়। এটি উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপরাইটার ব্যবস্থা। এটি তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয়। তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে তরুণ সমাজের কাছে কোন টাইপরাইটার বা কোন কিবোর্ড লেআউট বা কোন কিবোর্ড বেশ জনপ্রিয়তা লাভ করেছিল, তার উত্তর কি হবে? যে উচ্চারণ ভিত্তিক ফোনেটিক কিবোর্ড অথবা অগ্র কিবোর্ড। পৃথিবীর অন্য সকল ভাষার মতো বাংলায় ইউনিকোড ব্যবহার করে লেখা যায়। কাজেই একজন যে কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখো না কেন সেটি সংরক্ষণ করা হবে। উচ্চারণ ভিত্তিক ফোনেটিক বাংলা টাইপরাইটিং ব্যবস্থায় যদি খেয়াল করো, শিক্ষার্থীবৃন্দ তোমরা পর্দায় খেয়াল করো। হ্যাঁ, কি লেখা আছে? আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। এইটা যদি টাইপ করা হয় অথবা যদি এটা লেখা হয় তাহলে কি আসবে? আমি বাংলায় গান গাই। তো তোমরা ইংলিশে বানান করে আমি বাংলায় গান গাই, সাথে সাথে তোমার বাংলা হবে আমি বাংলায় গান গাই। উচ্চারণ করবা ইংলিশে হবে বাংলা। এছাড়া এতে যুক্ত করা যায় মাউদি বাংলা লেখার সুবিধা। বন্ধুরা খেয়াল করো, কি টাইপ হচ্ছে? তরুণ সমাজের কাছে অগ্র সফটওয়্যারটি বেশ জনপ্রিয়তা লাভ করে। হ্যাঁ, এসো কিবোর্ডের একটি ভিডিও চিত্র আমরা দেখি। ভিডিওতে কি দেখতে পাচ্ছি? কোন এক ব্যক্তি কিবোর্ড দিয়ে টাইপ করছে। এ পর্যায়ে তোমাদের একটি কাজ, তোমাদের বন্ধুদের সাথে মিলে এই কাজটি করবে যে তরুণ সমাজের ক্ষেত্রে অগ্র সফটওয়্যারটি কেন জনপ্রিয়।
তরুণ সমাজের কাছে অগ্র সফটওয়্যারটি কেন জনপ্রিয়? এটা তোমরা 2-3 লাইনের মধ্যে বন্ধুরা লিখবে। এ পর্যায়ে আমরা একটা কিবোর্ড লেআউটের বিভিন্ন পরিস্থিতি দেখব, যে কিবোর্ডের বিভিন্ন কি আছে, এই কি সম্পর্কে আমরা স্বচ্ছ ধারণা নেব। বন্ধুরা এটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে তোমাদের এই ওয়ার্ড প্রসেসিং এর কাজ করতে সুবিধা হবে। দেখো এইখানে খেয়াল করো, এসকেপ কি, এই কিটাকে বলা হয় এসকেপ কি। আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করতে করতে যাব। এটা হলো এসকেপ কি, বলো তো এসকেপ কি। একদম উপরের সারিতে বাম কোণায় আছে এসকেপ কি, বাম কোণায় যে চিত্র আছে এটাকে বলা হয়, এই কিটাকে বলা হয় এসকেপ কি। তারপর আছে ট্যাব কি, দেখো এইটাকে ট্যাব কি। তারপর আছে ক্যাপস লক, ক্যাপস লক। এরপর আছে শিফট, এরপর আছে কন্ট্রোল, অল্টার, স্পেস বার, হ্যাঁ, এন্টার, এখানে আছে অল্টার, তারপর ব্যাক স্পেস, এখানে বলা হয় ব্যাক স্পেস। তারপর এইখানে আছে অ্যারো কি, দেখো বন্ধুরা এখানে আছে অ্যারো কি। অ্যারো কি কয়টা আছে বলো তো? 1 2 3 4টি। তো অ্যারো কি আছে 4টি। অ্যারো কি, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, এভাবে অ্যারো কি আছে 4টি। বলো কয়টি? 4টি। তা আমরা কিবোর্ডে কি কি বোতাম পেলাম? এসকেপ, ট্যাব, ক্যাপস লক, এন্টার, শিফট, কন্ট্রোল, অল্টার, স্পেস বার, তারপর অ্যারো কি। আরো আছে আমাদের এখানে একটু খেয়াল করো, নাম্বার কিপ্যাড, এখানে 1 থেকে 10 পর্যন্ত বিভিন্ন সংখ্যা লেখার জন্য, তোমার গাণিতিক কাজ করার জন্য সব সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। এরপর একটু উপরে তাকাও, উপরে এইখানে দেখো, এটা গুরুত্বপূর্ণ একটা কিবোর্ডের ফাংশন কি। ফাংশন কি বন্ধুরা, এখানে তোমাদের স্মরণ রাখতে হবে যে ফাংশন কি হচ্ছে 12টি। কয়টি বলো তো? 12টি। তোমাদের প্রশ্ন আসবে, যেভাবে স্কুল খোলার পর তোমাদের স্যারদের কাছে তোমরা এটা ফিডব্যাক দিতে পারবে, এই ক্লাসটা তোমরা যদি সঠিকভাবে করো। বন্ধুরা এখানে আছে 12টি কি। কয়টি কি? F1 থেকে F12 পর্যন্ত 12টি কি। তাহলে যদি তোমার প্রশ্ন আসে যে ফাংশন কি কয়টি, তাহলে উত্তর হবে কি 12টি। ফাংশন কি কয়টি? 12টি। তো আমরা সবাই এটি পারবো। এবার এ পর্যায়ে আমরা সামনে বাড়াই। একটি কাজ বন্ধুরা, তোমাদের সহপাঠী বন্ধুদের সাথে মিলে এই কাজটি করবে। 8টি করে কিবোর্ডের কি সমূহের নাম লেখো। 8টা, এই কিবোর্ড থেকে তোমরা যে কোনো 8টি কি সমূহের নাম লিখবে। আমরা বিভিন্ন কি নাম জানতে পেরেছি, যেমন এখানে দেখো স্পেস বার, এন্টার, শিফট, অল্টার, কন্ট্রোল, হ্যাঁ, ক্যাপস লক, ট্যাব, তারপর অ্যারো কি, নাম্বার কিপ্যাড, হ্যাঁ, তারপর ফাংশন কি। এর থেকে যে কোনো 8টি কি এর নাম তোমরা লিখবে খাতায়। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কিভাবে চালু করতে হয় বন্ধুরা, আমরা যখন কিবোর্ডের পরিস্থিতি জানলাম, কিবোর্ডের কোন কি নাম সেটা জানলাম। এখন যদি আমরা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করতে হবে আমাদের, এই ওয়ার্ড প্রসেসিং চালু করতে হলে আমাদের কি করতে হবে খেয়াল করো। হ্যাঁ, বিজয় সফটওয়্যার যদি আমি চালু করি ওয়ার্ড প্রসেসিং লেখার জন্য বিজয় সফটওয়্যার, তাহলে কন্ট্রোল অল্টার বি চাপতে হবে। কি চাপতে হবে? কন্ট্রোল অল্টার বি। এই ওয়ার্ড প্রসেসিং বিজয় কিবোর্ডে যদি আমি কাজ করি, তাহলে কন্ট্রোল অল্টার কি চেপে আমার এই বিজয় কিবোর্ড চালু করতে হবে এবং ফন্ট হিসাবে সুতানি এমজি নির্বাচন করতে হবে। তা আমি যদি ওয়ার্ড প্রসেসিং এর কাজ করি, ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে আমি বিজয় সফটওয়্যার দিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের কি করতে হবে? এই বিজয় সফটওয়্যার সচল করার জন্য আমার কন্ট্রোল অল্টার বি, বলতো কন্ট্রোল অল্টার বি চাপতে হবে একসাথে। আর ফন্ট হিসেবে চয়েস করতে হবে সুতানি এমজি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা অভ্র দেখব।
অব্র কিভাবে চালু করতে হবে খেয়াল করো। অব্র সফটওয়্যারটি F12 আমরা বলছি না কিবোর্ডে 12টি ফাংশন কি আছে, এই 12টি ফাংশন কি যে F12 যে ফাংশন কিটা ওটা চাপ দিলে অব্র সচল হবে। আর এখানে অব্র সচল হওয়ার পরে আমি যদি লিখতে যাই তাহলে এখানে ফন্ট হিসেবে আমার চয়েস করতে হবে নিকোজ ব্যান। বলো তো কোন ফন্ট চয়েস করতে হবে? নিকোজ ব্যান। এবং আমরা সচল করার জন্য আমরা কিবোর্ড থেকে ফাংশন কি চাপবো F12। বন্ধুরা বুঝতে পেরেছো? এবার আমাদের কম্পিউটারের ওয়ার্ড প্রসেসরে বাংলা লেখালেখি করার জন্য প্রস্তুত। যে কোনো একটা বিজয় হোক আর অব্র হোক, তুমি যেটাই চালু করে এবার আমি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং বা শব্দ পরিক্রম বা লেখালেখির কাজটা আমরা এ পর্যায়ে শুরু করতে পারি। ডকুমেন্টের যেন হারিয়ে না যায় সেজন্য একটি নাম দিয়ে সংরক্ষণ করা বা সেভ করতে হবে। আমি যখন মনে করো বন্ধুরা আমরা অব্র কি সফটওয়্যারটি চালু করে নিকোজ ব্যান ফন্ট সিলেক্ট করে আমি আমার প্রয়োজনীয় কিছু টাইপ করার পরে আমার এটা সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণ করার জন্য কম্পিউটারের ভাষা বলা হয় সেভ বা সংরক্ষণ। এ পর্যায়ে তোমাদের আমি এটি মূল্যায়ন করব যে উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি। একটু চিন্তা করো বন্ধুরা, উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি? হ্যাঁ, তোমরা সঠিক উত্তরটি চিহ্নিত করতে পেরেছো যে লেখনী বিজয় প্রবর্তন অব্র, এর মধ্যে সঠিক উত্তর হবে অব্র। উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যারটি অব্র। বিজয় কিবোর্ডের কিবোর্ড কমান্ড কোনটি? বন্ধুরা এটারও সঠিক উত্তর তোমরা ইতিপূর্বে ঠিক করে ফেলেছো নিশ্চয়ই ক অল্টার কন্ট্রোল বি। 3 নম্বর প্রশ্ন আমরা দেখব মনির চৌধুরী কত সালে বাংলা টাইপরাইটারের জন্য একটি কিবোর্ড লেআউট তৈরি করে? মনির চৌধুরী কত সালে বাংলা টাইপরাইটারের জন্য একটি কিবোর্ড লেআউট তৈরি করেন? বন্ধুরা বলো তো, 1945, 1955, 1965, 1975 কোনটি হবে? হ্যাঁ, সঠিক উত্তর ঘ 1965। বলো তো 1965, এটার উত্তর হয়েছে। এবার আমরা 4 নম্বর প্রশ্ন দেখব অব্র সফটওয়্যার 1 উচ্চারণ ভিত্তিক, 2 বিনামূল্যে, 3 তরুণ সমাজের কাছে প্রিয়। এর নিচের কোনটি সঠিক উত্তর হবে? ক 1 ও 2, হ 1 ও 3, ঘ 1 ও 2 ও 3, হ 1, 2 ও 3 কোনটি সঠিক? হ্যাঁ, তোমরা সঠিকটা নির্বাচন করতে পেরেছো। এখানে সঠিক উত্তর হবে খ 1, 2 ও 3। এ পর্যায়ে তোমাদের একটি বাড়ির কাজ। কোন ধরনের অগ্র অথবা বিজয় সফটওয়্যার ব্যবহার তোমার বেশ পছন্দ এবং কেন? বন্ধুরা বলো তো, কোন ধরনের সফটওয়্যার ব্যবহার তোমার বেশি পছন্দ এবং কেন? আমরা বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানলাম। এর মধ্যে থেকে তোমার কাছে যে সফটওয়্যারটি সবচাইতে বেশি পছন্দ হবে বা ব্যবহার তোমার কাছে সহজ মনে হবে এবং কেন সহজ মনে হয়েছে, কেন তুমি এটি বেশি পছন্দ করো, এই সম্পর্কে তোমরা একটি ছোট্ট প্যারাগ্রাফ আকারে লিখে আনবে। নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সপ্তম শ্রেণীর বন্ধুদেরকে আবারও আমি করিম আকুন হাই অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং পড়ার টেবিলে বসবে। তোমাদের পড়া কার্যক্রম যেন অব্যাহত থাকে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।